দিনাজপুর থেকে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12:30টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় মাটি কাটার মধ্য দিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন তিনি। পরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে সব ওয়াদা পূরণ করবে বিএনপি। প্রধানমন্ত্রী বলেন, ইপিজেড নির্মাণ সহ উত্তরাঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে বৃহৎ পরিকল্পনা নিয়েছে সরকার। ইউসুফ আলীর রিপোর্ট। খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর এবং সেখান থেকে গাড়িযোগে হাত নেড়ে অভিবাদন জানাতে দিনাজপুরের কাহালোরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলরামপুরের সাহাপাড়ায় পৌঁছে অপেক্ষমান জনতার সাথে মিশে যান প্রধানমন্ত্রী। যারা স্বেচ্ছায় খাল খনন কর্মসূচিতে যোগ দিতে এসেছেন তাদের ডেকে কাছে নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। পরে বিএনপি ও পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য কিছু মানুষ দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। খালটা ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারবো, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন কিন্তু প্রায় ৩১,০০০ কৃষক এখান থেকে পানি পাবে, এই খালের সুবিধা পাবে ৩১,০০০ কৃষক, এবং ১২০০ হেক্টর জমি এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে, এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে ১৯৭৭ সালে জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, দীর্ঘ ৪৯ বছরে তা পুনর্খনন না করায় অনেকাংশেই ভরাট হয়ে গেছে। জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মাত্র ১ মাসের মাথায় কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে আবারও খাল খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন। আর এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বাস্তবায়িত হলো বিএনপির ৪র্থতম নির্বাচনী অঙ্গীকার। দিনাজপুরের কাহারোল থেকে ইউসুফ আলী, মাইটিভি। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের কাহারোলে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, ৪৯ বছর পর আবার শুরু হলো বিএনপির খাল খনন কর্মসূচি, তো আর কোন কোন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান? আমাতুল, আপনি জানেন যে ১৯৭৭ সালে জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, সেটি বিএনপি এবার ক্ষমতায় এসে ৪৯ বছর পর সেটি আবার পুনরায় চালু করেছে। আজকে যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হলো দিনাজপুরের কাহারোলের শাহাপুরে, এই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি কিন্তু তার 4টি নির্বাচনী অঙ্গীকার পূরণ করলো। প্রথমটি ১০,০০০ টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, এবং দ্বিতীয়টি হলো নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড, তৃতীয়টি হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের যে গুরুরা রয়েছে তাদেরকে সম্মানী দেওয়া। আজকে ৪র্থ অঙ্গীকার পূরণ করা হলো খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলাদেশের ৫৪ জেলায় ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি কাজ করা হবে, যাতে করে কৃষিতে বিপ্লব ঘটানো যায়। অর্থাৎ বর্ষা মৌসুমে যে পানিটা আসে সেই পানিটা যাতে শুষ্ক মৌসুমে আটকিয়ে রাখা যায়, এবং শুষ্ক মৌসুমে যখন খরা দেখা দেয় তখন যাতে এইসব খাল থেকে আশেপাশের যেসব জমি রয়েছে সেসব জমিতে যাতে চাষাবাদের জন্য সেচ দেওয়া যায়, সেজন্যই কিন্তু এই খাল খনন কর্মসূচি করা হচ্ছে। এর পাশাপাশি আরেকটি বিষয় বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে খাল কাটার পর দুপাশে যে রাস্তা তৈরি হবে সেই রাস্তা দিয়ে রাস্তার পাশে গাছ লাগানো হবে, যাতে করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, এবং এর পাশাপাশি এই পানিগুলোতে যাতে মৎস্য চাষ এবং হাঁস চাষ করা যায় সে বিষয়ের উপরও গুরুত্ব আরোপ করেছেন। তবে একটি কথা তিনি বলেছেন যে বিশ্বের উন্নত যে দেশগুলো, সেই দেশগুলো যদি দ্রুত উন্নতি সাধন করতে পারে তাহলে বাংলাদেশের মানুষ কেন পারবে না। যেহেতু ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা যুদ্ধ লাভ করতে সম্ভব হয়েছে, ১৯৫২ সালে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে রূপ দিতে তারা সক্ষম হয়েছে, ১৯৯১ সালে তারা স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে সক্ষম হয়েছে, এবং ২০২৪ সালে ফ্যাসিবাদ মুক্ত করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে তারা অবদান রেখেছে। সুতরাং তারা উন্নত বিশ্বের মতো বাংলাদেশকেও গড়ে তুলতে পারবে, তাই দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এর পাশাপাশি বলেছেন যে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করবে। তাদের কাছ থেকে যেন সজাগ থেকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করার সবাই যাতে একসঙ্গে কাজ করে সেজন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে মিলে যদি দেশকে সামনের দিকে এগিয়ে না যায় বা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায় তাহলে দেশকে অবশ্যই উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে। হামাতুল, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে প্রধানমন্ত্রী আজকেই যে এখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন, এরপর তিনি বিকেল 3:30টায় তিনি যাবেন দিনাজপুরে। তার নানা নানি এবং খালা শায়িত রয়েছেন, তাদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করবেন। এরপর তিনি দিনাজপুরের সুধী সমাবেশে ইফতার মাহফিলে যোগ দেবেন। সেই ইফতার মাহফিলে হয়তো আবার সুধী সমাবেশে যারা অংশগ্রহণ করবেন এবং দিনাজপুরবাসীর উদ্দেশ্যে তিনি কথা বলতে পারেন। আমাতুল, দিনাজপুরের যে শাহপুর গ্রাম রয়েছে সেই শাহপুর খাল খনন কর্মসূচির যে উদ্বোধন করেছেন সেই উদ্বোধন কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে তথ্য। আমাতুল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুরের কাহারোল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদের আগে সরকারি চাকুরিজীবীদের শেষ কর্মদিবস আজ। ঈদের আনন্দ পরিবার পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রী চাপ ও ব্যস্ততা। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাস টার্মিনালগুলোতে যাত্রী পরিবহনে শৃঙ্খলা বজায় রয়েছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। শবনম অবনী রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ ভাগ করে নিতে নারীর টানে ঘরে ফেরার ব্যস্ততা। রাজধানীর বাস টার্মিনাল, রেল স্টেশন আর লঞ্চ ঘাটে এখন ঘরমুখো মানুষের ঢল। টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা, ভারী ব্যাগ, কোলের শিশু, সব কষ্ট যেন মুছে যায় প্রিয়জনদের কাছে ফেরার আশায়। কেউ যাচ্ছেন কয়েকশো কিলোমিটার দূরে, কেউ বা পুরো রাতের পথ পাড়ি দিয়ে। এদের যা ভাড়া লেখা থাকে এটা তাই নেয়, আর সার্ভিস ভালো, যার কারণে লাইন ধরেও টিকিট নিয়ে এই বাসেই জার্নি করি। আহামরি ওইরকম ভিড় পড়ে না এখন, ওইরকম রাশ না। গার্মেন্টস ছুটি হবে বা তারপরে একটু চাপ পড়বে। কর্মব্যস্ত নগর জীবন পেছনে ফেলে পরিবারে ফিরছেন শ্রমিক, চাকরিজীবী, শিক্ষার্থী সবাই। ঈদের নামাজ, মায়ের হাতের রান্না আর শৈশবের উঠান, এই স্বপ্নই তাদের পথের ক্লান্তি ভুলিয়ে দেয়। আমার বিড়াল হলো ঘরে হলো একাকি থাকতে পারে না, তার জন্য নিয়ে যাচ্ছি। আমার দাদির সাথে হলো ঈদের হলো আনন্দ ভাগাভাগি করার জন্য যাচ্ছি। কোনো ঝামেলা হচ্ছে না এবং টিকিটের দামও বেশি না, আগে যেরকম আসছিল এরকমই। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক ও সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। পরে তিনি নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার আশ্বাস দেন। কথা বলেন অতিরিক্ত ভাড়া নিয়েও। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। আমি মনে করছি যে একটা স্বস্তি নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত একটাই লক্ষ্য, নিজের মানুষদের কাছে ফেরা। কারণ ঈদের সবচেয়ে বড় আনন্দটাই লুকিয়ে থাকে ঘরের ভেতর, প্রিয়জনের হাসিতে। প্রথমবারের মতো আমি ঢাকা থেকে আমার দেশের বাড়িতে যাচ্ছি, তো অনুভূতি অনেক ভালো লাগতেছে। অনেক চাপ তো অনেক বেশি, কাল থেকে ট্রাই করা হচ্ছে, টিকিটে পাওয়া যায়নি। আজকে আমি বাড়িতে যাব, কিন্তু এই মুহূর্তে ওনারা বলতেছে টিকিট নাই। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। ঈদযাত্রায় প্রস্তুত ঢাকা আরিচা মহাসড়ক। সড়কপথে ঈদের ঘরমুখো যাত্রীদের স্বস্তি দিতে মেরামত করা হয়েছে মহাসড়কের খানাখন্দ ও ভাঙাচোরা। অথচ কয়েক বছর আগেও ভোগান্তির অপর নাম ছিল ঢাকা আরিচা মহাসড়ক। তবে মহাসড়কের সংস্কার ও উন্নতিকরণে পাল্টে গেছে মহাসড়কের চিত্র। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্য চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। ঈদ মানেই সে করে ফেরা, প্রিয়জনের কাছে যাওয়ার অদম্য টান। কিন্তু সেই আনন্দের পথ একসময় হয়ে উঠত ক্লান্তি আর দুর্ভোগের গল্প।
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো ঘরমুখো মানুষকে। রোজার মধ্যে তীব্র গরমে বাসের ভেতর বসে থাকতে থাকতে অনেকের চোখে নেমে আসতো অবসাদ। তবে সময় বদলেছে, 2 লেন থেকে 4 লেনে উন্নতি হওয়ায় পাল্টে গেছে সড়কের চিত্র। এবার ঈদ যাত্রায় নেই আগের মতো দীর্ঘ অপেক্ষা বা অনিশ্চয়তা। স্বাচ্ছন্দ্য বোধে যাইতে পারবো, এবার অনেকটাই কম আগের চাইতে। সবাই সতর্ক হইলে যানজটটা কম হয়, দুর্ঘটনাটা কম হবে। চালকেরাও প্রকাশ করছেন নিজেদের স্বস্তির কথা। রোড কাটালে আমরা গাড়ি চালাতে পারবো, যাত্রী নিরাপত্তাভাবে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। প্রশাসন থাকলে মনে করেন চাঁদাবাজিও হবে না, যাত্রীরাও নিরাপদে যাবে, আমরাও নিরাপদে গাড়ি চালাতে পারবো। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদের আগে সড়কের খানাখন্দ মেরামত ও নিরাপত্তা জোরদার করায় স্বস্তি ফিরেছে যাত্রী ও চালকদের মধ্যে। প্রত্যেকটা মহাসড়কেই ঈদের উপলক্ষে আমাদের প্রয়োজনীয় মেরামত এবং সংস্কার কার্য সম্পন্ন করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আশা করি নিরাপদ এবং নির্বিঘ্ন হবে। আমরা সার্বক্ষণিক মাঠে আছি, আমরা আশাবাদী যে আমাদের কোনো সমস্যা হবে না। দীর্ঘ অপেক্ষা আর দুর্ভোগ পেরিয়ে এবার যেন হাসি মুখেই বাড়ি ফিরতে পারছেন মানুষ। প্রিয়জনের টানে পথ পাড়ি দেওয়া এই যাত্রা হোক নিরাপদ, হোক আনন্দময়। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রা নিয়ে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি রায়হান মিয়া। জি, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকাতে। ঈদ যতই ঘনিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই মহাসড়কে কিন্তু 25টি জেলার যানবাহন চলাচল করে। এই দেশের বৃহত্তম দ্বিতীয়তম ব্যস্ততম মহাসড়ক এটি। আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনের যে বৃদ্ধি সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনে কাজ চলমান থাকায় 2 লেনে কিন্তু যানবাহন চলাচল শুরু করছে। এতে কিন্তু যানজটের আশঙ্কা সৃষ্টি হয়। আমরা পুলিশ সুপারের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এবার মহাসড়কে 1000 পুলিশ মোতায়েন রয়েছে। জেলা প্রশাসকের সাথে আমরা যেমনটি কথা বলে জানতে পেরেছি, এবার ঈদ যাত্রায় মানুষের নির্বিঘ্নে ঈদ করতে কিন্তু ফিটনেসবিহীন গাড়িগুলো ভাড়া বেশি আদায় যাতে বেশি না নেয়, সেজন্য কিন্তু ম্যাজিস্ট্রেট টহলদারি করবে এই মহাসড়কে। আর দেখতে পাচ্ছেন আপনারা যে এই ঘনিয়ে আসছে ততই কিন্তু মহাসড়ক ব্যস্ত হয়ে পড়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই 20 ঘন্টায় যমুনা সেতু দিয়ে কিন্তু 24,000 যানবাহন পারাপার রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রা নিয়ে খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এবার 35,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে একথা জানান তিনি বলেন, সকাল 8:30টায় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসক জানান, ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবে। ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান আব্দুস সালাম। পবিত্র ঈদ উল ফিতরের যে জাতীয় ঈদগাহ নামাজের যে প্রস্তুতি, আপনাদেরকে নিয়ে আমি দেখার জন্য এসেছি এখানে। আপনারা নিজেরাও দেখছেন যে মোটামুটি আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা আশা করি যে আর যে 2-1 দিন সময় আছে, এর মধ্যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবো এবং আশা করি যে আল্লাহর রহমতে ভালো দিন থাকবে, সেদিন বৃষ্টি থাকবে না, সেটাও আল্লাহর কাছে কামনা বাক্যে চাই। এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে আহ্বান জানাই যে আপনারা শান্তিপূর্ণভাবে সেদিন এই জামাতে অংশগ্রহণ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিয়ে আবার পরীক্ষার দিকে যেতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানান, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহার আলোকে আগামী দিনের শিক্ষা খাত শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে উল্লেখ করে তিনি বলেন, কারিকুলামে দলীয়করণ বন্ধে সরকার যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে। শিক্ষাক্ষেত্রে যেটা করব, স্বাস্থ্যক্ষেত্রে আমাদের যেগুলো অব্যবহৃত ব্যবস্থাপনা রয়েছে সেগুলোকে কিভাবে কাজে লাগাবো, বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচি সবগুলো কিন্তু বাস্তবায়ন শুরু হয়েছে। এবং আমরা আজকে বলছি যে আমাদের 28 নম্বর দিন, নট ইভেন 1 মান্থ, 30 দিন ওয়ার্কিং ডেজ হয়নি, কিন্তু তার মাঝে কিন্তু প্রতিটা সেক্টরে আমরা করছি এবং যারা যারা এর সাথে জড়িত ছিলেন, সংশ্লিষ্ট যারা রিসার্চ পার্সন রয়েছে ওনাদেরকে ইন্টিগ্রেট করা হচ্ছে। আমি বিশ্বাস করি যে আমাদের যে দায়বদ্ধতা এবং কমিটমেন্ট রয়েছে ম্যানিফেস্টো ওয়াইজ প্রত্যেকটা সেক্টরে করার জন্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা দামের মধ্যে সামঞ্জস্য রাখতে ঈদের পরই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাজারে পাইকারি ও খুচরা দামের ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে, তবে সে ব্যবধান যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায় সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরপরে আসবেন মোহাম্মদ আবুল কালাম জাকারিয়া, এরপরে আসবেন আব্দুল সালাম। ইমান আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি, আল্লাহর শেখানো কথা বলে, ঠিক না? তো যদি তারা নিজের মন থেকে পূর্ণ না থাকেন, নিজের মনের মধ্যে নিজের মর্যাদার বিষয়ে আস্থাবান না থাকেন, তাহলে কেমন হয়? সেই জন্য আমরা চাই আগামী দিনে একটা রাষ্ট্র স্বীকৃত বিধিমালা, যেটির বদৌলতে ইমাম সাহেবদের নিযুক্তি ঘটবে অথবা নিযুক্তির অবসান ঘটবে। আজ মহিমান্বিত রজনী লাইলাতুল কদর বা শবে কদর। এ রাতের যে কোনো আমলই হাজার মাসের আমল থেকে শ্রেষ্ঠ। এজন্য রাতটি মর্যাদার বা সৌভাগ্যের। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা শবে কদরে রাতভর ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। এস এম আরিফের রিপোর্ট। মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের সুবর্ণ সুযোগ নিয়ে আসে পবিত্র মাহে রমজান। এই বরকতময় মাসের শেষ দশকে এমন একটি রাত রয়েছে যা সমগ্র মানবজাতির জন্য অসীম কল্যাণ ও রহমত লাভের উৎস। সেই মহিমান্বিত রাতের নাম লাইলাতুল কদর। এই রাতের আমল হাজার মাস ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই রাতকে এতটাই মর্যাদা দিয়েছেন যে পবিত্র কোরআনের একটি পূর্ণ সূরার নামই রাখা হয়েছে কদর। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা শবে কদর যে পাবে, এই রাত্রিটা হলো 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, তার চেয়ে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। এ রাতে পবিত্র কুরআন মাজিদ নাজিল হয়েছে, তাই মানব জাতির জন্য আল্লাহ তাআলার অপরিসীম দয়া ও করুণার অনন্য উপহার লাইলাতুল কদর। আসলে এই রাত্রিটা তো ফজিলতপূর্ণ কেন হলো? আল্লাহ পাক কোরআনে কারীম লোহে মাহফুজ থেকে শবে কদর রাত্রিতে একত্রে সামায়ে দুনিয়ার যে প্রথম আসমান ওখানে অবতীর্ণ করেছে। সেখান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দিগিতে যখন যতটুকু প্রয়োজন হয়েছে, প্রয়োজন অনুসারে পুরা কোরআন নাজিল করেছে। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এ রাত আত্মশুদ্ধি, গুনামাফ ও আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ নিয়ে আসে। লাইলাতুল কদরের বিশেষ তাৎপর্য হল এ রাতে ফেরেশতারা রহমত, বরকত ও কল্যাণ নিয়ে পৃথিবীর বুকে আগমন করেন। এই রাত্রির গুরুত্ব এত বেশি, কোনো ব্যক্তি যদি আল্লাহর জাত কুদরতের প্রতি বিশ্বাস করে রাত্রে দাঁড়ায় আল্লাহ থেকেই আল্লাহ পাকের বিধান পালন করে, আল্লাহর হাবিব বলেন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। অনেক আলেমের মতে রমজানের 27তম রাতেই অধিকাংশ সময় লাইলাতুল কদর হয়ে থাকে, যদিও এর নির্দিষ্ট রাত গোপন রাখা হয়েছে যেন মুসলমানেরা শেষ 10 দিনের বেজোর রাতগুলোয় ইবাদতে মগ্ন থাকে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে শপিং মলে রিকশা চালককে মারধর করে হত্যার তথ্যটি গুজব এবং এই ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। সকালে মার্কেটটি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে পুলিশের ৬ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ। ক্ষতিগ্রস্ত হওয়ায় আজকের মতো এখনও মার্কেটটি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানান, এখনও আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। আমরা তদন্ত করেছি, যেহেতু 400 গ্যারেজ, সব গ্যারেজে আমরা এখনো যেতে পারি নাই, তবে 80% আমরা নিশ্চিত যে এখনো আমাদের কেউ মারা যায় নাই। সিকিউরিটি গার্ড তারে সরে যেতে বলছে, যে সরে যেতে বললে ও মনে সরে যায়নি, ও কি বলছে আমি জানি না, আসলে দুইজনের কথা শুনি নাই। তো সে মনে হয় লাঠি দিয়ে একটা বাড়ি দিছে ওর গায়ে, এই বাড়ি দিছে, এইটা নিয়ে উত্তেজনা, অন্য আর কিছু ঘটনা নাই, এইটুকুই ঘটনা। এইটাকে পরে কিছু দুষ্কৃতিকারী যে এই রিক্সাওয়ালাকে মাইরে ফেলছে, অমুক করছে তমুক করছে, ভিতরে লাশ আটকায় রাখছে, এরকম একটা গুজব ছড়াই দিয়ে তারা এখানে এই যে তাণ্ডব লীলা চালাইছে। আসলে প্রকৃত ঘটনাটা কি, গুজবটা কে ছড়াইলো, কে এই কাজটা করলো, আমরা আইনানুগ ব্যবস্থা নেব।